হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ওকে ওকে থাম, এখন যাই এখান থেকে, আমার কিছু কথা আছে। জামু, একটা কথা জিজ্ঞেস করার আছে আকাশকে। বল, কি বলবি? তুই কি আদিবাকে চিনিস? আদিবাকে? কেন, তুই আদিবাকে চিনিস না? আরে আমি তো তোর মুখ থেকে নামটা প্রথম শুনলাম। কে এই আদিবা? জান্নাতুল, তুই সামনে আয় আমার। বল। তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন? আমি সত্যিটা জানতে চাই। ওই দিন কি হয়েছিল আর তুই কেন আমায় মিথ্যা বললি? সরি আদি, আসলে ওই দিন আদিবা আমাকে পার্কে থেকে আমার কাছে আসে আর আমাকে বলে যে আমি যেন তোর আশেপাশে না থাকি, সে নাকি তোকে ভালোবাসে। এই নিয়ে অনেক তর্ক হয় আমাদের মাঝে। ওই সময় আকাশ আমাকে কল দেয় আর আদিবার ফোনেও কল আসে। আমরা দুজনই ফোনটা কেটে দেই আর আমাদের মাঝে ঝগড়া লেগে যায়। আমি জানি আদিবা তোর সাথে রিলেশন করতে চায়, তার প্রতিশোধ নেবার জন্য। তুই তার শখের গাড়িটা নষ্ট করে দিচ্ছিস, সে তাই রিলেশন করতে চাচ্ছে। আর আমি চাই না আমার ফ্রেন্ড কোনো বিপদে পড়ুক। আর আমি সেদিন তোকে পার্কে দেখছি, তুই কেন সেদিন পার্কে গিয়েছিলি? আমি একটা মেয়েকে না দেখে ভালোবেসে ফেলেছি। সে নাকি আমাকে চেনে, বাট আমি তাকে চিনি না। সে বলেছিল আমার সাথে নাকি দেখা করবে, তাই আমি পার্কে গিয়েছিলাম। বাট তোদের দুইজনকে দেখে আমি লুকিয়ে পড়ি। কুত্তা, তুই তলে তলে এত দূর চলে গেছস আর আমাকে কিচ্ছু বললি না। যা, তোর সাথে কথা নেই। আদি, একটা জিনিস আমার ভালো লাগছে যে জান্নাতুল তোর ভালো মন্দটা বুঝে। ধন্যবাদ জান্নাতুল, আমি না থাকা অবস্থায় আমার বন্ধুকে সেভ রাখার জন্য। আরে পেতনিকে ধন্যবাদ দিতে হবে না। এখন তোর ফোনটা দে, তাড়াতাড়ি নাম্বারটা দিয়ে আমার চলে যেতে হবে। আকাশের মোবাইলটা নিলাম, তারপর ওর মোবাইল দিয়ে আমার মোবাইলে কল দিয়ে নাম্বারটা নিয়ে নিলাম। তারপর আম্মু কল দিল, আমি রিসিভ করলাম। ওই তাড়াতাড়ি করে ভেতরে আয়, তোর আব্বু তোকে খুঁজতেছে। আসছি বলে কল কেটে দিয়ে আকাশকে জড়িয়ে ধরলাম। 1 মিনিট পর ছেড়ে দিয়ে বললাম, আমার ফ্রেন্ডকে কষ্ট দিস না। জান্নাতুল অনেক ভালো মেয়ে, আর জান্নাতুল আমার বন্ধুকে কষ্ট দিস না কেমন, বলে চলে আসলাম। কই ছিলে এতক্ষণ? একটু রাস্তায় গিয়েছিলাম, ভালো লাগছিল না বলে। ওকে, চল, যেতে হবে। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। দেখলাম জান্নাতুলের কাজিনরা আমার দিকে তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে আসলো বাসায়। আমি সোজা রুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম আর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে 9টা বাজে, এখনো ঘুমোচ্ছিস? ভার্সিটি যাবি না তুই? জামু। আচ্ছা যাও তুমি, আমি আসছি। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর নিচে গেলাম। গিয়ে দেখি আম্মু নাস্তা রেডি করে রাখছে। আমি হালকা নাস্তা করে বের হয়ে গেলাম। একটা বাসে করে ভার্সিটি চলে আসলাম আর জান্নাতুলকে কল দিয়ে ভার্সিটি আসতে বললাম। আমি ভিতরে ঢুকলাম, দেখলাম আদিবা দাঁড়িয়ে আছে। আদি শোনো। আদিবার কাছে গেলাম, তখনই জান্নাতুল। আদি, এখানে আয় তুই। না, আদি যাবে না, দরকার হলে তুমি এখানে আসো। আমি তোমার সাথেই কথা বলছি না, আমি আদির সাথে কথা বলছি। তুমি কেন কথা বলছো? আদি, তুমি বলো, তুমি পরে কথা বলবে। সরি আদিবা, আমার জান্নাতুলের সাথে কথা বলতে হবে এখন, বলে আমি জান্নাতুলের কাছে চলে আসলাম। বাট আদিবার মনটা খারাপ হয়ে গেছে। ওই, তোকে না বললাম আদিবার সাথে কথা না বলতে? আমি তো যেতে চাই না, বাট সেই তো আগে আমাকে ডাকছে। আচ্ছা, আমার বন্ধু রাতে কখন গেছে? 11টা বাজে, তখন চলে গেছে। আচ্ছা চল ওইখানে গিয়ে বসি। জান্নাতুলকে নিয়ে চলে আসলাম একটা বসার জায়গায়। সেখান থেকে আদিবাকে দেখা যাচ্ছে, সে রাগে রুচির মতো ফুলছে। দেখ না মেয়েটা কিভাবে তোর দিকে তাকাচ্ছে। তুই কিন্তু ভুলেও তার সাথে কথা বলবি না, আবার কোনো না কোনো ভাবে তোকে অপমান করবে। আচ্ছা বাবা, আমি তার সাথে কথা বলবো না, এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে। জান্নাতুলকে নিয়ে ক্লাসের ভিতরে আসলাম। আমি আমার সিটে আর জান্নাতুল তার নিজের সিটে বসলো। আদিবাও চলে আসলো, এসে আমার দিকে রাগেই একটা ভাব নিয়ে তাকালো। আমি চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছি। এর মধ্যে স্যার চলে আসলো আর এসে সে তার লেকচার দিতে থাকলো। একে একে সব ক্লাস শেষ করলাম, বাট আদিবা শুধু আমার দিকে তাকিয়ে থাকে। আমি মাঝে মাঝে যখনই তার দিকে চাই, সে আমার দিকে চেয়ে আছে। তারপর জান্নাতুলকে সাথে নিয়ে ভার্সিটি থেকে বের হলাম। এইবার তো নিজেকে পরিবর্তন কর। আমার এইভাবে থাকতেই ভালো লাগে। আচ্ছা, এখন বাসায় যেতে হবে। বাইরে
হুম বলে জান্নাতুলকে বিদায় দিয়ে আমি চলে আসলাম। একটি বাস থেমে আছে, আমি গিয়ে বাসে উঠে পড়ি। কিছুক্ষণ পর বাসায় চলে আসি। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকলাম, দেখলাম বাসাটা সুন্দর করে সাজানো। আম্মুকে জিজ্ঞেস করলাম, আজকে বাসায় কি কেউ আসবে নাকি? আসবে না, এসে চলে গেছে আমাদের এক আত্মীয়। ও আচ্ছা, খাবার দাও টেবিলে, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি উপরে এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম খাবার খেতে। দেখলাম মাংস রান্না করা হয়েছে। আম্মু খাবার বেড়ে দিল, আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। শুয়েছি মাত্র মেঘকন্যা কল দিল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কালকে কলটা কাটলে কেন তুমি? এমনি। আচ্ছা বাই, ভালো থাকবেন। এই শুনো শুনো, কি বলুন? আপনি কি কোনো কারণে আমার সাথে রেগে আছেন? না, এমন মনে হলো কেন আপনার? কাল রাতে যখন আপনি জানলেন আমি একটা পার্টিতে আছি তখন সব ঠিক ছিল। যখন শুনলে একটা মেয়ের জন্মদিনের পার্টিতে আছি আর নাম জান্নাতুল, তখনই কলটা কেটে দিলেন। কি করব বলুন? আপনি আর জান্নাতুল মেয়েটার সাথে কথা বলবেন না। সে আমার ফ্রেন্ড হয়, আর কিছু না। ফ্রেন্ড থেকে সব হয়। আমি বলছি আপনি আর কখনো জান্নাতুল মেয়েটার সাথে কথা বলবেন না। দেখো, সে আমার ভালো একটা ফ্রেন্ড, আর সে একজনকে পছন্দ করে। তা সে একজনটা কি তুমি নাকি? কি? আরে না, সে আমার বন্ধুকে পছন্দ করে। আর কি? আর কিছু না। তো কি করেন, খাবার খেয়েছেন আপনি? খেয়েছি। আচ্ছা বাই, পরে কথা বলবো কেমন? বলতেই কলটা কেটে দিল। আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো বিকেলে। আমি উঠে হাত মুখ ধুয়ে নিচে গেলাম, দেখলাম আম্মু বসে আছে, সাথে মারিয়াও। আমিও তাদের সাথে গিয়ে বসলাম। হঠাৎ মারিয়ার হাতে চোখ গেল, আর যেটা দেখলাম তা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। কারণ মারিয়ার হাতে ছিল একটা ডায়মন্ডের আংটি। আমি মারিয়াকে জিজ্ঞাসা করলাম, কিরে তুই এত সুন্দর আংটি কোথায় পেলি? মারিয়া বলতে যাবে, তখনই আম্মু থামিয়ে দিয়ে বলতে থাকলো, আদি, তোর আব্বু এটা বাইরের দেশ থেকে আনছে মারিয়ার জন্য, তার বন্ধুকে দিয়ে। ও খুব সুন্দর লাগছে, মারিয়াকে মানিয়েছে আংটিটা। তুই ঠিকই বলছিস। মারিয়া কথা বলছে না কেন? কি হয়েছে মারিয়ার? কিছু না। এই মারিয়া শোন, কি হয়েছে তোর? কে শুনে কার কথা? যে না আমি পিছু পিছু যেতে নেমু, তখনই আব্বুরটা। আদি, কালকে কি ফ্রি আছিস বাবা? জি আব্বু, ফ্রি আছি। কালকে একটু অফিসে যেতে পারবি? আমি কালকে বাসায় থাকবো, তুই অফিসে যাবি। আব্বু, আমি তো কিছু বুঝি না তোমার ব্যবসা। তোর কিছু করতে হবে না, তুই অফিসে থাকলেই হবে। আচ্ছা আব্বু, বাট আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে। আচ্ছা বল, বাট আগে সোফায় গিয়ে বসি, তারপর বল। আচ্ছা চলো। তারপর আমি আব্বু গিয়ে সোফায় বসলাম, তারপর বললাম, আচ্ছা আব্বু, আকাশের কথা তোমার মনে আছে? আকাশটা আবার কে? যাকে তুমি এলাকা থেকে তাড়িয়ে দিয়েছো, তার কথা তোমার মনে নেই? কি বলতে চাস তুই? কিছু বলতে চাই না, বাট ওই দিন রাতে কি হয়েছিল একটু বলবা? কি হয়েছে ওই দিন রাতে, আমি কি করে বলবো? ওই দিন রাতে আকাশের আব্বুর সাথে একটা লোক দেখা করে, আর আকাশের আব্বুকে অনেক টাকা দেয়, আর তোমার কথা বলে যদি টাকাটা দিতেই হয়, তাহলে কেন তাদের তাড়িয়ে দিলা? কিছু কিছু সময় সন্তানের মঙ্গলের জন্য অন্যায় কাজটা বাবারা করে। বুঝলাম না আব্বু তোমার কথাটা। যখন দেখলাম তুই পড়াশোনা ছেড়ে সারাদিন শুধু আকাশ আর আকাশ করিস, তখনই তোর পড়াশোনার সব বেচতে যাচ্ছিল। আর তুই আমার একমাত্র সন্তান, তাই তোর গায়ে আমি হাত তুলতেও পারি না। তাই বাধ্য হয়ে ওকে কিছু টাকাও থাকার জন্য বাসা দিয়ে ওদের পাঠিয়ে দিই অন্য শহরে। তাই বলে ওদের সাথে এমনটা করা ঠিক হয়নি তোমার। ওদের কাছে আমি ক্ষমা চেয়ে নিব যদি কখনো দেখা হয়। তাহলে ঠিক আছে আব্বু, আর কিছু বলবা? না, আর কিছু বলবো না। তাহলে আমি এখন আসছি, বাইরে যাবো, অনেকদিন হলো বের হই না। ওকে যা, বাট সন্ধ্যার আগে বাসায় চলে আসিস। এটা বলে বাসা থেকে বের হলাম, আর আকাশকে কল দিলাম। কেমন আছিস আদি? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কি করিস তুই? রাস্তায় একা একা হাঁটছি, তুই কি করিস? একটা নদীর পাড়ে বসে আছি আমি। আকাশ, আব্বু সরি বলছে, আর তোরা চলে আয় এখানে। না আদি, এখানে আমরা ভালো আছি, কোনো ঝামেলা চাই না আমি। আরে পাগলা, সমস্যা নাই, চলে আয়, আব্বু কিচ্ছু বলবে না, আর তোদের কোনো সমস্যা হবে না, আমি বলছি তো। ওকে, দেখি কি করা যায়, আব্বুকে বলে দেখি। ওকে, তাহলে রাখি, কেমন? ওকে রাখ। আমি কলটা কেটে দিলাম, তারপর একটা ব্রিজের কাছে গেলাম। বিকালবেলা ব্রিজের সুন্দর মুহূর্ত উপভোগ করছি। হঠাৎ পকেটে মোবাইলটা বেজে উঠলো, বের করে দেখি মেঘকন্যা কল দিয়েছে। আমি তাড়াতাড়ি করে রিসিভ করলাম। কি করেন?
একটা ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। ব্রিজের সামনে কি করেন? আর কোন ব্রিজের সামনে? প্রকৃতির ভালোবাসা দেখি আর বিরুলিয়া ব্রিজের সামনে। মানে প্রকৃতি কিভাবে ভালোবাসে? মানুষ যেভাবে ভালোবাসে প্রকৃতিও সেইভাবে ভালোবাসে। আর এই ভালোবাসা দেখতে বিকেলবেলা বহু মানুষ ব্রিজের কাছে আসে। তা আপনি ঠিক বলেছেন, প্রকৃতিরও ভালোবাসা আছে। আর সেই ভালোবাসা দেখতে কোনো এক বিকালবেলা সুন্দর জায়গায় যেতে হয়। আচ্ছা, এখন তো আপনার পরিচয়টা দেন। বাই, পরে কথা বলবো। এই না শুনেন, কে শুনে কার কথা। কলটা কেটে দিল। আমি সন্ধ্যাবেলা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে 1 কাপ চা নিলাম। তারপর উপরে রুমে চলে আসলাম। এসে পড়তে বসলাম। আম্মু এসে খাবার খেতে ডেকে গেল। আমি খাবার খেয়ে এসে ঘুমিয়ে গেলাম। কালকে অফিসে যেতে হবে, তাই সকালবেলা আম্মু ঘুম থেকে তুলে দিল। অফিসে যাওয়ার জন্য আমি উঠে ফ্রেশ হয়ে আব্বুর গাড়ি নিয়ে বের হলাম অফিসে যাওয়ার জন্য। 20 মিনিট পর অফিসে পৌঁছে গেলাম। অফিসে যেতেই দেখলাম সবাই আমাকে ফুল দিয়ে আহ্বান করছে। তারপর আব্বু যেখানে বসে সেখানে আমাকে নিয়ে গেল। আমি আব্বুর চেয়ারে বসে পড়লাম। বসে আছি, কোনো কাজ নাই, ভালো লাগছে না, তাই মোবাইলটা নিয়ে গেম খেলতে লাগলাম। দুপুর হয়ে গেল, তাই আমি একটা ভালো রেস্টুরেন্টে গেলাম খাবার জন্য। গিয়ে আবার খাবার অর্ডার করলাম। চারপাশে লোকগুলো দেখতে থাকলাম। খাবার চলে আসলো। যেই খাবার খাবো তখনই যা দেখলাম, দেখে রাগে আমার মাথায় আগুন ধরে গেল। কারণ আমার সামনে দিয়ে আদিবা, মারিয়া আর সেই ছেলেটা চলে গেল। তারা আমাকে দেখে। আমি সাথে সাথে মোবাইলটা বের করে বাসায় কল দিলাম আব্বুর কাছে। আব্বু ফোনটা রিসিভ করলো। বলা দে। আব্বু, মারিয়া কই? কেন, মারিয়া তার রুমে আছে। ও আচ্ছা, তুমি কি শিওর? আমি শিওর। তুই কই? আম্মু কই? আম্মুর কাছে ফোনটা দাও তো। দিচ্ছি, বাট রেগে আছিস মনে হয় তুই। তোর কি কিছু হয়েছে নাকি বল, নাকি আমি ম্যানেজারকে ফোন দিব? না, কোনো সমস্যা নেই, বাট তুমি আম্মুর কাছে ফোনটা দাও। ওকে দিচ্ছি। বল বাবা, কি হচ্ছে তোর? আম্মু, মারিয়া কই? কেন, মারিয়া তার রুমে। ওকে যাও, মারিয়ার কাছে ফোনটা নিয়ে যাও। তাড়াতাড়ি মারিয়ার সাথে কথা আছে আমার। আচ্ছা, নিয়ে যাচ্ছি। ওকে নিয়ে যাও। 1 মিনিট পরে। হ্যালো ভাইয়া, কি বলবো বলো। আমি তো রীতিমতো অবাক, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না আমার। কি করবো, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার সামনে কি সত্যি মারিয়া, নাকি আমার চোখে সমস্যা হচ্ছে, কিছু বুঝতে পারছি না। ফোনটা রাখো, আমার পেটের ক্ষুধায় মনে হয় উল্টো পাল্টা লাগছে। আমি খাবারটা খেয়ে নিলাম, আবারও ওদের দিকে তাকালাম। আমি এখনো ঠিকই মারিয়াকে দেখছি। আমি খাবারের বিলটা দিলাম, তারপর চেয়ে দেখি ওখানে আদিবা নাই। আমার এই সুযোগটা কাজে লাগাতে হবে, কারণ আদিবা থাকা অবস্থায় গেলে যদি কোনো মিস্টেক হয়ে যায় তাহলে অপমান হতে হবে। আমি ওদের সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম মেয়েটা আমাকে দেখে দাঁড়িয়ে গেল আর ভাইয়া বলে ডাকলো। তার মানে এটাই মারিয়া। ভাইয়া তুমি এখানে? আমার আগে মাথা গরম হয়ে আছে। আমি কোনো কথা না বলে গালে বসিয়ে 2টা থাপ্পড় বসিয়ে দিয়ে মারিয়ার হাতটা ধরলাম। যেই নিয়ে আসতে যাব তখনই ছেলেটা বলে উঠলো, আমি সাগর, আর মারিয়ার কোনো দোষ নেই ভাইয়া, মারিয়াকে কিছু বলবেন না। আপনি কোনো কথা বলবেন না। আমি কি করবো না করবো সেটা আমি ভালো করে জানি, বাট আপনি কোনো কথা বলবেন না। সবাই আমার সাথে গেম খেলছে, চল বাসায়। মারিয়া চুপ করে কান্না করছে। তখন আদিবা তার ভাইকে বলে, কে উনি? আমার হবু ভাবিকে নিয়ে যাচ্ছে। তার বড় ভাই নিয়ে যাচ্ছে। আমি মারিয়াকে গাড়িতে তুললাম আর ম্যানেজার আঙ্কেলকে ফোন দিয়ে বললাম যে আমি আর অফিসে আসবো না, আপনি সব গুছিয়ে নিন। বলে কলটা কেটে দিলাম। আমি গাড়ি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 20 মিনিট পর বাসায় চলে আসলাম। মারিয়াকে গাড়িতে রেখে বাসায় ঢুকলাম। আমাকে দেখে আব্বু আম্মু অবাক। আমি জিজ্ঞেস করলাম, মারিয়া কই? আম্মু তোতলাচ্ছে আর বলছে, মারিয়া তো উপরে। ওকে, মারিয়াকে ডাকো আর বলো যে আমি ডাকছি। মারিয়া কই? তুই নিচে আয়, তোর ভাই তোকে ডাকছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি 5 মিনিট ধরে, বাট কোনো সারা শব্দ পেলাম না উপর থেকে। আমি আম্মু আব্বুর দিকে তাকালাম আর মারিয়াকে নামিয়ে নিয়ে আসলাম গাড়ির থেকে। আব্বু আম্মু চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, ওই সময় কাকে মারিয়া বানিয়ে কথা বলাইছো? আর মারিয়া যে বাইরে যাবে সেটা তোমরা জানতে? দেখলাম আব্বু আম্মু চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মানে তোমরা জানতে? না মানে আদি কি হয়েছে? থামিয়ে দিলাম। সোজা মারিয়ার কাছে গিয়ে বললাম, সত্যিটা কি সেটা বল তুই আমাকে। কালকে সাগরের বাসা থেকে লোকজন এসে আমাকে আংটি পরিয়ে গেছে। আজকে বাসা থেকে বলে আমাকে নিয়ে গেছে দুপুরের খাবার খাবে বলে, আর একটু ঘোরাঘুরি করবে বলে। ও আচ্ছা, এই কাহিনী। তার জন্য তোমরা আমাকে আজকে অফিসে পাঠিয়েছো না? এই বিয়ে বন্ধ মানে বন্ধ। তুই আংটিটা খুলে দে।
বলে হাত ধরে আঙ্গুলের আংটিটা টানাটানি করছি, বাট খুলছে না। তখন আম্মু বলে, আরে কি করছিস কি? ওর আঙুলের সমস্যা হবে তো। আর ওদের পরিবারটাও অনেক ভালো। তোর সমস্যাটা কই? মারিয়া, তুই রুমে যা। এটা বলে মারিয়াকে পাঠিয়ে দিল। মারিয়ার এখনো বিয়ের বয়স হয়নি, আর ওকে বিয়ে দেওয়ার এত তাড়া কিসের? ওর এখন বিয়ে বন্ধ। ছেলে ভালো, পরিবার ভালো, তুই এমন শুরু করছিস কেন? আর মারিয়ার জন্য তুই শুধু মারামারি করিস, তাই আমি মারিয়ার বিয়ে ঠিক করছি। আর এই বিয়েটা হবে আমার বন্ধুর ছেলের সাথে, ও অনেক ভালো। ওদের পরিবারটাকে আমি খুব ভালো করে চিনি, আর চিনি বলেই আমি আমার বোনকে ওই পরিবারে যেতে দিব না। আদি, এখন তুই ওপরে যা, তোর সাথে পরে কথা বলবো। এখন ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। ওকে, বাট মারিয়া সাজিয়ে কাকে দিয়ে আমার সাথে কথা বলালে তা তো একটু দেখাও, তাকে দেখবো আমি। যেতে বললাম না? যা, এখন দেখতে হবে না তোর। আমি চুপচাপ উপরে চলে গেলাম, গিয়ে শার্ট প্যান্ট চেঞ্জ করে একটু বিছানায় শুলাম। চোখটা লেগে আসছে, তখনই জান্নাতুল কল দিল। কি আজকে ভার্সিটিতে আসিস না কেন তুই? আজকে আব্বুর অফিসে গিয়েছিলাম, তাই যেতে পারিনি ভার্সিটিতে। ও, তা এখন কি আসবি নাকি? আরে বাসায় চলে আসছি। কেন, অফিস ভালো লাগে না তোর? অফিস তো ভালোই লাগছে, বাট কি? তারপর জান্নাতুলকে সবকিছু খুলে বললাম যে আদিবার ভাইয়ের সাথে মারিয়ার বিয়ে ঠিক করেছি, আমাকে না জানিয়ে। আবার আংটিও পরিয়ে গেছে। অনেক চেষ্টা করছি, কিন্তু আংটি খুলতে পারছি না। এই বিয়ে হলে মারিয়া সুখে থাকতে পারবে না। আমি চাই না যে মারিয়া কষ্টে থাকুক, তাই এখন আমাকে বিয়েটা বন্ধ করতে হবে। কি যে করবো কিছু বুঝতে পারছি না। আমার মাথাটা গরম হয়ে আছে। আজকে মারিয়াকে মেরেছি। তুই শুধু শুধু মারিয়াকে মেরেছিস, সে তো আর ইচ্ছে করে কিছু করছে না। কি করব? রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, তখন রাগের বশে কিছু একটা করে ফেলি। তুই যাই বলিস না কেন, মারিয়াকে তোর মারা ঠিক হয়নি। তুই যা, মারিয়াকে গিয়ে সরি বল। তাই করতে হবে। যে বোনকে একটা ফুলের আঁশ লাগতে দেই না, সেই বোনকে মেরেছি। আমি এটা সত্যি চাইনি। এখন আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা রাখি, পরে কথা বলবো বলে কলটা কেটে দিলাম। তারপর মুখে ঠান্ডা পানি দিলাম, পানি দিয়ে খাটে বসলাম। তখন মারিয়া আসলো। এই নাও আংটিটা ভাইয়া। তুই কান্না করছিস কেন? আচ্ছা সরি, আমাকে ক্ষমা করে দে, তুই আর কান্না করিস না। তুমি সরি বলছো কেন? সরি তো আমি বলবো। মারিয়া, আমার ভুল হয়েছে। তোকে মারাটা, আর তুই তো জানিস আমার মাথা গরম হয়ে গেলে আমি কিছু একটা করে বসি। আর যখন দেখলাম তুই ওই ছেলেটার সাথে, তখন আরো বেশি মাথাটা গরম হয়ে যায়। মারিয়া বোন আমার, ওই পরিবারটা ভালো না। তুই ওই পরিবারে গেলে কখনো সুখী হতে পারবি না। আর সাগরের যে বোনটা আছে, সে অনেক খারাপ। সে তোকে কখনো সুখে থাকতে দেবে না। তাই আমি বিয়েটা বন্ধ করে দিচ্ছি। তুই লেখাপড়া কর, এর থেকে ভালো ছেলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। ভাইয়া, বিয়ে করতে আমার কোনো ইচ্ছা নাই। আর আব্বু বলেছে বলে আমি ওদের সাথে গেছি। আমি আব্বুকে কষ্ট দিতে পারবো না ভাইয়া। আর এখানে আংটিটা দেওয়া আছে, তুমি আব্বু আম্মুকে দিয়ে দেবে। মারিয়া, তুই কি এখনো আমার উপর অভিমান করে আছিস বোন? না ভাইয়া, তুমি তো আমার ভালোর জন্যই মারছো আমাকে। মারিয়া, তুই কিন্তু আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছিস। আচ্ছা এই দেখ, আমি কানে ধরছি, উঠবাস করছি। দেখলাম মারিয়া একটু হাসলো। হয়েছে, আর নাটক করতে হবে না, আমি গেলাম। ওকে যা, এখন একটু শান্তি লাগছে। একটু রেস্ট নিলাম। কিছুক্ষণ পর আব্বু রুমে গেলাম। কিছু বলবি? এই নাও আংটি। আংটি মানে তুই কি মারিয়ার হাত থেকে আংটিটা খুলে ফেলছিস? না, মারিয়া নিজে আমাকে আংটিটা দিয়ে গেছে। মারিয়া, ওই মারিয়া। জি আব্বু, আসছি। বলো আব্বু। তখন আব্বু মারিয়াকে বলল, তুই কি আদির হাতে আংটিটা খুলে দিয়েছিস, নাকি আদি জোর করে খুলেছে? না আব্বু, আমি আংটিটা খুলে ভাইয়ার হাতে দিছি। কেন, ছেলে কি তোমার পছন্দ হয় নাই? সোজা প্রশ্নের উত্তর দিবা আমাকে। না মানে ভাইয়া যা বলবে তাই হবে। ভাইয়াকে কষ্ট দিতে পারবো না আব্বু। আদি, তোর সমস্যাটা কই একটু বলবি? ওদের পরিবারটা অনেক ভালো। মারিয়া তুই উপরে যা। মারিয়াকে পাঠিয়ে দিলাম আর বললাম, আমি ওদের পরিবারটাকে চিনি, আর তোমার বন্ধুর মেয়েটাকে খুব ভালো করে চিনি। সে কেমন মেয়ে, ও মারিয়াকে সুখে থাকতে দিবে না। ওই কি এভাবে হা করে তাকিয়ে আছো কেন? তুই কি করে চিনলি? তোমার বন্ধুই মেয়ে আমার ভার্সিটিতে পড়ে, অনেক অহংকারী ও ঝগড়াটে। আমি বুঝতে পারছি, বাট কি বলবো ওদেরকে? যা মন চায় তাই বলে দাও। ওকে দেখি কি করা চায়। ওকে বলে চলে আসলাম ছাদে। বিকেলটা ভালো লাগছে। সন্ধ্যায় চলে আসলাম রুমে। আসতেই মেঘ কন্যা কল দিচ্ছে। আমি রিসিভ করলাম। কি করেন? আকাশ দেখছি। তুমি কি করো? আমিও সেম, বাট হাতে 1 কাপ কফি আছে। ভালো। আচ্ছা, তোমার সাথে দেখা করতে সত্যি আমার মন যাচ্ছে। প্লিজ চলো না আমরা দেখা করি।
তাড়াহুড়ো কিসের? ওয়েট, দেখা অবশ্যই হবে, তখন আমাকে চিনে নিতে হবে। যদি না চিনি তখন কি হবে? তখন আর কিচ্ছু করার থাকবে না আমার। না না না, এইটা বলবেন না প্লিজ। আর আপনি এমন করছেন কেন? হ্যাঁ, আমি আপনার কি? হ্যাঁ, যে আমাকে দেখতে হবে, কথা বলতে হবে? জানি না, বাট তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। ও তাই নাকি? তাই। আচ্ছা বাই, আব্বু এসেছে। আমি বললাম ওকে বাই বলে কলটা কেটে দিয়ে নিচে এসে দেখি বাসার সবাই চুপচাপ, বাট আম্মু আমার দিকে তাকায় না। তাই আম্মুর সামনে থেকে রিমোটটা নিয়ে আমি টম অ্যান্ড জেরি লাগিয়ে দিলাম। তারপর কার্টুন দেখে আমি নিজে নিজে হাসতে থাকলাম। কিছুক্ষণ পর দেখলাম আব্বু আম্মুর মুখেও হাসি। আসলে কার্টুন মানুষের মন মুহূর্তের মধ্যে ভালো করে দিতে পারে, যদি সেটা বিরক্তকর না হয়। আদি, আর একটিবার ভেবে দেখ বাবা, ছেলেটা খুব ভালো। হয়তো আমার বন্ধুর মেয়েটা একটু তোরে, কিন্তু আমার বন্ধুও তার স্ত্রী অনেক ভালো মানুষ। তোমার বন্ধু ভালো, বাট যতদিন আছে ততদিন আমার বোনের জীবনটা নরক বানিয়ে ছেড়ে দিবে। আমি চাই না আমার বোনের জীবনটা কেউ নষ্ট করে দিক। বিয়ে বন্ধ মানে বন্ধ, আর এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। এখন কি করে তোর আব্বু ওদের আংটিটা ফিরিয়ে দেবে বল? একটা মান সম্মান আছে তো নাকি? একটু বোঝার চেষ্টা কর বাবা। আমি রুমে যাচ্ছি, কাল ভার্সিটিতে যেতে হবে। আদি ভেবে দেখ, তোর বাবার সম্মানটা নষ্ট হয়ে যাবে। আমি কোনো কথার জবাব না দিয়ে রুমে এসে পড়তে বসলাম। 10 মিনিট পড়লাম, কিন্তু পড়ার আর মন বসছে না। তাই মোবাইলটা হাতে নিয়ে গেমস খেলতে থাকলাম। কখন যে 10টা বেজে গেল জানি না। আম্মু এসে খাবার খেতে ডেকে গেল। খাবার খেতে নিচে গেলাম, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি বসতেই সবাই যার যার মতো খাওয়া শুরু করলো, কিন্তু কেউ আমার সাথে কথা বলছে না। তাই আমি আমার প্লেটের খাবারগুলো খেয়ে রুমে চলে আসলাম আর ঘুমিয়ে গেলাম। সকাল 8:45 ঘুম ভেঙে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হলাম। বাসের জন্য দাঁড়িয়ে আছি, হঠাৎ কেউ একজন পিছন থেকে আমার নাম ধরে ডাক দিল। আমি পিছনে তাকিয়ে তো অবাক, কারণ সে ছিল সাগর ভাই। আমি দাঁড়িয়ে গেলাম আর বললাম, আপনি এখানে কেন, আর আমাকে ডাকছেন কেন? তখন সাগর ভাই বলে, আদি ভাই, আপনার সাথে একটু কথা ছিল। যদি আপনার হাতে সময় থাকে তাহলে চলুন কোনো কফি শপে গিয়ে কফি খেতে খেতে কথা বলি। আমার হাতে তেমন সময় নেই, আমার যেতে হবে। আপনি যা বলার এখানেই বলুন। আচ্ছা আদি ভাই, আমি কি দেখতে এতটাই খারাপ? এই কথা বলার জন্য আপনি আমাকে দাঁড় করিয়েছেন? আপনার বাসায় কি আয়না নাই নাকি? আয়নায় গিয়ে দেখেন আপনি কেমন, কালো নাকি সুন্দর। আদি ভাই, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। আপনি কিন্তু শুধু শুধু বিয়েটা ভেঙে দিচ্ছেন। আঙ্কেল রাতে আব্বুকে কল দিয়ে বলে যে বিয়েটা হবে না, আমার ছেলে রাজি না। কি কারণে বিয়েটা ভাঙছেন সেটা জানতে পারি? কারণটা আপনি না জানলেও চলবে, এখন আপনি আসতে পারেন। কারণ বললে ভালো হয় ভাই, আর আমি আপনার বোনকে সুখে রাখবো। সত্যি বলছি ভাইয়া, বিশ্বাস করেন, আপনি বিয়েটা ভেঙে দিবেন না। আমার ভার্সিটির সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। এটা বলে আমি চলে আসলাম। একটা বাসকে হাতের ইশারা দিতে দাঁড়িয়ে গেল। আমি উঠে পড়লাম আর পিছনে ফিরে তাকাইনি। বাস চলে আসলো ভার্সিটিতে। আমি ভাড়া দিয়ে নেমে গেলাম। ভার্সিটির গেট দিয়ে যেই ঢুকতে যাবো তখনই ঘটলো আর এক ঘটনা। যেই ঢুকলাম তখনই একটা মেয়ের সাথে আমার ধাক্কা লেগে, আর মেয়েটা তখন আইসক্রিম খাচ্ছিল। মেয়েটা নিচে পড়ে যায় আর আইসক্রিমটা পড়ে পুরো কাপড় নষ্ট হয়ে যায়। মেয়েটাকে নিচে থেকে তুলে সরি বললাম, তখন মেয়েটা কোনো কথা না বলে ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দেয়। আমি কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি, তখন কোথা থেকে যেন আদিবা। আসলে আদিবা দূর থেকে দাঁড়িয়ে চর মারাটা দেখছিল। আদিবা এসে কোনো কথা না বলে ওই মেয়েটাকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। আমাকে মারার সাহস কোথায় পেলি তুই? জানোস আমি কে? তোর সাথে কি করতে পারি? আগে বল, তুই ওকে চর মারলি কেন, আর তুই কে সেটা আমার জানার বিষয় না। সে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিছে, আর আমার আইসক্রিম দিয়ে পুরো জামা কাপড় নষ্ট করে দিছে। এখন কি আমার এই কাপড়ের দামটা কি সে কি দেবে? 5,000 টাকা। আর দিবেই বা কোথা থেকে? যে না পরের কাপড় সে দেবে 5,000 টাকা। চুপ কর, একেবারে চুপ, আর একটা কথা বলবি না তুই। এই বলে তখন ব্যাগ থেকে আদিবা 5,000 টাকা বের করে তখন তার বন্ধুরা বলে, এই আদিবা, তুই কি করছিস? আদি তো তোর শত্রু, আর আদির উপর তোর অনেক প্রতিশোধ নেওয়ার কথা। তুই কি ভুলে গেছিস সেই দিনের কথা, যেদিন তোর গাড়িটা ভেঙে দিচ্ছিল, আর তুই এখন উপকার করছিস? চুপ কর তোরা, আর এই নেন আপনার টাকা, আর সরি বলেন তাকে।
সরি বলতে পারবো না। আর সরি বা কেন বলবো? দোষ তো তা ছিল, আমার না। দোষটা তোর ছিল না, ধাক্কা কিন্তু তুই একা খাস নাই, ও খাইছে, তাই সরি বলবি। থাক, সরি বলতে হবে না, আপনি চলে যান এখান থেকে। ধাক্কা খাওয়া মেয়েটাকে বললাম। এই মেয়ে থাম, কোথাও যাবি না তুই। ধাক্কা খাওয়ার জন্য ওকে থাপ্পড় মেরেছিস। আচ্ছা, ও না হয় দেখে ধাক্কাটা মেরেছে, কিন্তু তুই তো দেখে ধাক্কাটা খেয়েছিস, তাহলে দোষ তোরও আছে, আর ওর থেকে বেশি দোষ তোর। বলে আরো একটা থাপ্পড় বসিয়ে দিল মেয়েটার গালে। আমাকে আবার মারলে ওই ফকিনির পোলার জন্য? চুপ কর, ফকিনিকে আর একবার ফকিনি বলে তোর খবর আছে। এখন সরি বল, না হলে কিন্তু অন্য কিছু করে বসুম। তোর ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়েছে। সরি। মেয়েটা গালে হাত দিয়ে চলে যাচ্ছে আর বলছে, তোদেরকে আমি দেখে নেব, কাউকে ছাড়বো না আমি, বলে চলে গেল। আমি তো আদিবাকে দেখে অবাক। এই কি সেই আদিবা যে কিনা আমাকে ফকিরনি বা ছোট লোক ছাড়া কথা বলতো না? কি হলো, এমন করে তাকিয়ে আছেন কেন? ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিতে হবে না, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কোথা থেকে জান্নাতুল চলে আসলো? না, কখনো না। তোমাকে ফ্রেন্ড বানানোর হলে আমাদের বিপদ চাই না, তোমার মতো ফ্রেন্ড। আমি সত্যি বলছি, তোমাদের কোনো ক্ষতি করতে আমি ফ্রেন্ড হতে আসি নাই। জান্নাতুল, আদিবাকে একটা চান্স দেওয়া যাক অন্তত পক্ষে। আদি, তুই বুঝতে পারছিস না, তুই বোকা দেখিস। একটা সময় না হয় সে প্রতিশোধ নিবে। এটা ঠিক যে একটা সময় আমি তোমার ক্ষতি চাইতাম, আর প্রতিশোধ নিতেও চাইতাম। বা ওই দিন? ওই দিন? কোন দিন? আদি, আমাকে তো বলিস নাই কোনো কিছু, যে আদিবার সাথে তোর কিছু হয়েছিল। ওয়েট, ওই দিন ছিল সোমবার, সময় 10টা 10:30 হবে। ওই সময় আমি গাড়ি ব্রেক ফেল করি, আর তারপর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন দেখলাম আব্বু আমার কাছে বসা। তারপর আমি জিজ্ঞেস করি আমাকে এখানে কে আনছে। তখন আব্বু বলে যে আদি আমাকে এখানে নিয়ে আসছে, রক্ত দিয়ে নাকি বাঁচিয়েছে। সেই দিনের পর থেকে আমি আদিকে খুঁজতে থাকি, শুধু সরি বলার জন্য। বাহ বাহ আদি, বাহ, এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। আসলে জানালে তুই রেগে যাবি, তাই জানাইনি। এটা বলে আমার পকেট থেকে মানিব্যাগটা বের করে 5,000 টাকা আদিবাকে দেই। তখন আদিবা বলে, আরে না না, টাকা লাগবে না আমার, তুমি রেখে দাও। সরি, আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। আরে ঋণের কথা আসলো কোথা থেকে? যদি ঋণের কথা আসে তাহলে আমি তোমার রক্তের দাম কোথা থেকে দিমু আদি? যদি টাকাটা নেন তাহলে আমি খুশি হব। টাকাটা তোমার কাজে লাগবে, তুমি তোমার কাছে রেখে দাও। ওয়েট আদিবা, আদি তোমাকে টাকা দিতে চাইছে, তুমি রেখে দাও। আর আদির টাকা লাগলে আমরা তো আছি নাকি? ওকে, টাকাটা আমি নিলাম। আমি বললাম, ওকে চলো সবাই ক্লাসে যাই, সময় হয়ে গেছে। ক্লাসে আমাকে আর আদিবাকে দেখে সবাই অবাক হয়ে গেছে, কিন্তু আদিবার বান্ধবীরা খুশি না। আমি গিয়ে আমার জায়গায় বসলাম, আর আদিবা ও জান্নাতুল গিয়ে এক সিটে বসলো। ওরা এমন ভাবে কথা বলছে দেখে মনে হচ্ছে ওরা আগে থেকেই পরিচিত। ওদের কথা শেষ হয় না, এর মধ্যে স্যার চলে আসলো, আর সাথে ওই মেয়েটাও ছিল যার সাথে একটু আগে ঝগড়া লেগেছিল। মনে হয় স্যারের কাছে বিচার দিচ্ছে। এমনিতে কোনো স্যার আমাকে দেখতে পারে না, তার মধ্যে স্যার যে কথা বললো তা শুনে তো অবাক হয়ে গেলাম। এ হচ্ছে লিজা, প্রিন্সিপাল স্যারের মেয়ে। ওরা সিলেটে থাকতো, কালকে ঢাকা এসেছে, এখন থেকে তোমাদের সাথেই পড়বে। এটা স্যার লিজাকে সামনের সিটে বসালো, আর আমি ভাবছি একটু আগে যে ঘটনাটি ঘটেছে তা যদি প্রিন্সিপাল স্যার জানে তাহলে তো আমাদের অবস্থা খারাপ করে দিবে। আর সব থেকে বড় কথা হলো কোনো স্যার আমাকে দেখতে পারে না, আমি গরিব বলে। এখানে সবাই বড় লোক। কিছুক্ষণ পরে জান্নাতুল আমার দিকে তাকালো, চোখের ইশারায় আমাকে বুঝালো যে এখন কি হবে। এর মধ্যে সবাই লিজার সাথে পরিচিত হয়ে নিল। আমি, জান্নাতুল আর আদি বাবাদে আমরা চুপচাপ করে বসে আছি। স্যার লিজার কিছুক্ষণ প্রশংসা করে তারপর লেকচার দিতে থাকলো। ভয়ে ভয়ে সবগুলো ক্লাস শেষ করলাম, কারণ যদি লিজা বলে যে আদিবা তার গালে থাপ্পড় মেরেছে আমার জন্য, তাহলে আমি ফেসে যাব, কারণ ঝগড়াটা শুরু হয়েছে আমার জন্য। ক্লাস শেষ করে বের হতে যাবো, দরজায় কে জানি আমাকে ল্যাং মেরে আমাকে একটা মেয়ের উপর ফেলায় দিল। মেয়েটা আমাকে চর মেরে বসে আর লুচ্চা বলতে থাকে, আরো বলে, মেয়ে দেখলেই গায়ে হাত দিতে মন চায় না? দেখে তো বকাটে মনে হয়, ছোট লোক কোথাকার।
দেখো, উল্টাপাল্টা কথা বলবা না। আমি ইচ্ছে করে তোমার গায়ে হাত দেই নাই। ও মা, তাই নাকি? তাহলে কেন দিছিলে আমার গায়ে হাত? কে জানি আমাকে পিছন থেকে ল্যাং মারে, আমি সামনে পড়ে যাই, নিজেকে বাঁচাতে গিয়ে তোমার গায়ে হাত লাগে। মিথ্যা বলার আর জায়গা পাস না। এই ছেমরি, তোর চরিত্র যে কেমন তা সবাই জানে। ও মা গো, আইছে আরেকজন, যে কিনা এই ছেলেটাকে মারার জন্য পাগল ছিল এতদিন, এখন আসছে তার পক্ষ নিয়ে কথা বলতে। যা এখান থেকে। ওই মেয়ে, তোমার কথাগুলো ঠিক করে বলো। আর আদি এমন ছেলে না যে মেয়েদের গায়ে হাত দিবে। সে এখনো পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায় নাই। আর তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। এর মধ্যে প্রিন্সিপাল স্যার চলে আসলো। আমাদের ঝগড়ার মধ্যে এসে বলে, কি হয়েছে এখানে? তখন লিজা বলে, আব্বু, এই ছেলেটা এই মেয়েটার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, তাই ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। কি, এই ছেলে যা বলছে তা কি সত্যি? আমি কিছু বলতে যাব, তখনই মেয়েটা বলে, স্যার সব সত্যি, এই ছেলেটা আমার সাথে লুচ্চামি করতে চাইছিল। মামুনি, তুমি কেঁদো না প্লিজ, আমি এর বিচার করছি। এটা বলে স্যার আমাকে 2টা চড় মারে আর বলে, এখন তুমি সবার সামনে ওকে সরি বলো। সবাই শুধু মেয়েটার কান্না দেখলো, কিন্তু কেউ তো জানে না এখানে কতটা সত্যি আর কতটা মিথ্যা। সত্যিটা শুধু আমি আর মেয়েটা জানি। সবার সামনে আমি বললাম, জানি না এখানে দোষটা কার, বাট তারপরও আমি সরি বললাম। আমি চুপচাপ চলে আসলাম। জান্নাতুল ও আদিবা অনেক ডাকাডাকি করছে, বাট আমি কোনো কিছু না শুনে চলে আসলাম। বাসায় এসে আগে আমার মাথায় আগুন জ্বলে। বাথরুমে গেলাম, গিয়ে মাথায় ঠান্ডা পানি দিলাম, তারপর গোসল করে নিচে আসলাম। খাবার খেতে গেলাম, দেখলাম খাবার বাড়া আছে, তাই আম্মুকে ডাক দিলাম। কি হয়েছে? ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? রাগে তো মাথা গরম হয়ে আছে, তার মধ্যে আম্মু এসে আরো রাগিয়ে দিল। আমি সামনে থাকা খাবারগুলো ফেলিয়ে দিলাম, তারপর আবার উপরে চলে আসলাম। খাবারগুলো কি দোষ করলো? এতগুলো খাবার ফেলে দিল কেন? আমি কোনো উত্তর না দিয়ে রুমে বসে আছি আর ঘুমানোর চেষ্টা করছি, বাট ক্ষুধার জন্য ঘুম আসছে না। কি করা যায়? রাগের বসে খাবারগুলো ফেলায় দেওয়া উচিত হয় নাই। যাই হোক, এখন আমার ঘুম ছাড়া কোনো উপায় নেই। এক পাশ থেকে অন্য পাশে যাই, এক সময় ঘুম চলে আসলো। যখন আমার ঘুম ভেঙে যায় তখন আমি উঠতে পারছি না ক্ষুধার জন্য, কারণ ক্ষুধা আমার অনেক লাগছে। আমি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে বাইরে গেলাম। বাইরে আসার সময় দেখলাম আম্মু বসে আছে, বাট কোনো কথা বললো না। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গেলাম। রিক্সা মামাকে ভাড়া দিয়ে আমি রেস্টুরেন্টের ভিতরে গেলাম খাবার অর্ডার দিতে। একটু পর অনেক খাবার আমার সামনে চলে আসলো। খাবার দেখে ক্ষুধা আমার আরো বেড়ে গেল। আমি তাড়াতাড়ি করে খাবার খাওয়া শুরু করলাম আর ইচ্ছা মতো খেলাম। খাবার খেয়ে হলো আর এক সমস্যা, এখন আর উঠতে পারছি না অতিরিক্ত খাওয়ার জন্য। আমি কোনো মতে বিলটা দিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে দরজা লাগিয়ে খাটে শুইলাম। তখনই মেঘ কন্যা কল দিল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? শুয়ে আছি, তুমি কি করো? আমি ছাদে দাঁড়িয়ে বিকালের সৌন্দর্যটা উপভোগ করি। ভালো তো। আচ্ছা, আমি ফোনটা রাখি কেমন? কেন, আমার সাথে কথা বলতে ভালো লাগে না তোমার? আরে না না, ভালো লাগে, বাট আমার এখন ঘুম পাইছে তাই বললাম। ও আচ্ছা, আপনি ঘুমান। বলে কলটা কেটে দিলাম। দেখলাম আমার পেট ব্যথা করছে বেশি খাওয়ার ফলে। আমি বললাম, আর জীবনেও বেশি খাবো না বলে এপাশ ওপাশ করতে থাকলাম। আস্তে আস্তে করে পেটের ব্যথাটা কমে যাচ্ছে। আমি উঠে ছাদে গেলাম, দেখলাম মারিয়া দাঁড়িয়ে আছে। আমি মারিয়ার কাছে গেলাম। ভাইয়া তুমি ছাদে? আমি ছাদে। আচ্ছা বলতো, তুই কি কোনো কারণে আমার সাথে রেগে আছিস? না তো ভাইয়া, কেন তোমার এমন মনে হলো? আগে তো আমার সাথে সবসময় কথা বলতি, খাবার খাওয়ার সময় না গেলে রুমে যেতি ডাকতে, ঝগড়া করতি। এখন আর ওরকম কিছু করস না, আমারও ভালো লাগে না। ওই দিনের পর থেকে আব্বু আম্মুও কথা বলে না। আমার একা একা লাগছে। সবাই আছে, বাট তারপরে আমার কেউ নাই, এরকম মনে হয়। ভাইয়া, ঝগড়া করতে আমার ভালো লাগে না। আর তুমি গিয়ে আব্বু আম্মুর সাথে ভালো করে কথা বলে দেখো, তারাও তোমার সাথে সুন্দর করে কথা বলবে। আমি আর কিছু না বলে চারদিকটা দেখতে থাকলাম। আসলে বিকালটা ছাদ থেকে দেখলে অনেক সুন্দর লাগে, সব কষ্ট ভুলে যাই। আমি আর কিছুক্ষণ ছাদে থেকে তারপর চলে আসলাম। নিচে এসে আম্মুর পাশে বসলাম। দেখলাম আম্মু কোনো কথা বলছে না, বুঝলাম রাগ করছে। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসলাম। আর সাগর ভাইয়ের নাম্বারটা জোগাড় করলাম আর কল দিয়ে একটা জায়গায় আসতে বললাম। সাগর ভাই এসে বলে,
যে তাকে কেন ডাকছি। সাগর ভাই, আপনাকে কিছু কথা বলার জন্য আমি এখানে ডাকছি। বলো কি বলবা। আমি কাল সকালে আমেরিকা চলে যাচ্ছি। কেন বিয়ে করবেন না আপনি? ভাই মজা নিচ্ছেন? আচ্ছা কিসের জন্য আমাকে এখানে ডাকছেন বলেন ভাই। সত্যি কি আপনি আমার ছোট বোনকে বিয়ে করবেন? এখন বলে লাভ কি বলেন? আপনি তো বিয়েটা ভেঙে দিয়েছেন, বিয়েটা হতে দিলেন না। আচ্ছা, আপনার সাথে আমার বোনকে বিয়ে দিলে আপনি কষ্ট দেবেন না তো? প্রশ্নই ওঠে না। ওকে তো আমি আমার মনে রানী করে রাখবো, সত্যি বলছি ভাইয়া। ওকে, কালকে তুমি আমার বাসায় আসবা সকাল সকাল, আমি ভার্সিটি যাওয়ার আগে। মনে থাকবে তো? ভাইয়া মনে থাকবে। এটা বলে আমাকে বুকে নিল। আমিও বুকে জড়িয়ে নিলাম আর ছেড়ে দিয়ে বললাম, কালকে তুমি একা আসবে আর আসার সময় আংটিটা সাথে করে নিয়ে আসবা, কেমন? বলে সাগর ভাইয়ের কাছ থেকে চলে আসলাম। বাসায় এসে দেখি সবাই টিভি দেখছে। আমিও বসলাম তাদের সাথে। দেখলাম তারা নিজে নিজে কথা বলছে। আমি যে আছি সেটা তারা মনে করে না। রাগ উঠে গেলে আমি রুমে চলে আসি। রুমে গিয়ে পকেট থেকে মোবাইলটা বের করে দেখি জান্নাতুল কল দিয়েছে। আরো একটা কল আসছে, বাট নাম্বারটা চিনি না। তাই আগে অপরিচিত নাম্বারটায় কল দিলাম আর দেখলাম একটা মেয়ে রিসিভ করছে। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? আপু? আপু কে? আমি আদিবা। তুমি আমার নাম্বার কই পাইছো? জান্নাতুলের কাছ থেকে নিয়েছি। আচ্ছা, তুমি কি বেশি ব্যথা পাইছো থাপ্পড়টায়? কাটা গায়ে নুনের ছিটা আমাকে দিস না, আমি ভুলে গেছি ওইটা, বুঝেছিস? আরে যে কারণে তোমাকে কল দেওয়া, প্রিন্সিপালের মেয়ে সব পরিকল্পনা করে রেখেছে। আমি আসার সময় ওদের সব কথা শুনেছি। সরি রে, আমার জন্য তুই অপমানিত হলি। এটা আমি প্রথমেই বুঝতে পারছি। তাহলে চুপ থাকলি কেন? প্রতিবাদ করতি, কুত্তা। আমি তো তোর সাথে ছিলাম, যা হওয়ার হতো, তারপর আমি সেটা দেখে নিতাম। আরে রেগে গেলে তো সব শেষ। সে রাগের মাথায় প্রতিশোধ নিচ্ছে, নিতে দাও। তাই বলে ভার্সিটির সবার সামনে তোর মান সম্মানটা কই গেল? আমি তো গরিব, আমার আবার মান সম্মান? আমি যে কি করে এই ভার্সিটিতে আছি তা একমাত্র আল্লাহ ভালো জানে। তুই নিজেকে এত সস্তা ভাবিস কেন আদি? দেখ, তোর গায়ে কেউ পাড়া দিলে তুই তাকে লাথি মারবি, দেখবি সে চুপচাপ করে সেখান থেকে চলে গেছে। আর যদি পাড়া খেয়ে দাঁড়িয়ে থাকিস তাহলে সে তোকে ধাক্কা মারবে। দেখ আদি, সব সময় বোকার মতো থাকিস না, নিজেকে একটু বোঝার চেষ্টা কর। তুই ঠিক বলছিস, বাট আমার সেই সাহস নাই যে কাউকে লাথি মার। সাহস নিয়ে ঝগড়া করতে হবে। ওকে, ঝগড়া করব। বাই, খাবার খাম। এটা বলে কেটে দিলাম। দেখলাম জান্নাতুল কল দিয়েছে, আমি রিসিভ করলাম। কি রে, কার সাথে এত সময় ধরে কথা বলছিস তুই? আরে আদিবা কল দিয়েছে, ওর সাথেই কথা বললাম। বাহ বাহ, ভালোই তো শুরু হয়ে গেছে। আমি তো পুরনো বন্ধু, এখন কি আর আমার কথা মনে থাকবে? কেন, আমার বন্ধু আকাশ কই? সে খবর নেয় না? আকাশের বাচ্চার সাথে রাগ করে কথা বলি না। কেন, কি হয়েছে? কি নিয়ে ঝগড়া করছিস তুই? তাকে দেখতে মন চাইছে, তাই আসতে বলেছি। সে বলে সময় নাই, তাই রাগে কল কেটে দিছি। সেই অনেকবার কল দিছে, বাট ধরি না। তা আদিবা কি বলে? তেমন কিছু না তো। আঙ্কেল আন্টি কেমন আছে রে? আলহামদুলিল্লাহ ভালো। তোর আব্বু আম্মু মারিয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কালকে ভার্সিটিতে যাবি তুই? জামু রে, তুই যাবি? আসমো, বাট তুই আদিবাকে কখন নাম্বার দিলি? দেখলাম না তো। ও মা, কি বলিস? ফান করছিস তুই? আদিবা কিন্তু সব বলে দিয়েছে। ওই বোকা, আদিবা তোকে কি বলেছে? কেন, তুই যে তাকে আমার নাম্বারটা দিছস সেটা আদিবা বলে দিয়েছে। আমি কেন নাম্বার দিব? তুই চলে যাবার পর আর কোনো কথাই হয় নাই, আমিও তো চলে আসছি, তাহলে নাম্বার কখন দিলাম? জানি না। আচ্ছা ফোনটা রাখ, আম্মু আসছে খাবার খাওয়ার জন্য। এটা বলে ফোনটা রেখে দিলাম। তখনই আম্মু এসে বলে, আদি খাবার খেয়ে যা। আসছি বলে ফোনটা চার্জে বসিয়ে নিচে গেলাম। গিয়ে দেখি খাবার প্লেটে দেওয়া আছে। আমি চুপচাপ করে খাবার খেয়ে রুমে চলে আসলাম। এসে শুইলাম। হঠাৎ মোবাইলটা বাজা শুরু করলো। গিয়ে দেখি মেঘকন্যা কল দিয়েছে। আমি তাড়াতাড়ি করে রিসিভ করলাম। বিজি নাকি আপনি? না না, বিজি থাকবো কেন? তাহলে এত দেরি কেন রিসিভ করতে? আসলে শুয়ে পড়েছিলাম তো তাই। ও আচ্ছা, ঘুমান আপনি? আরে না না, আরো পরে ঘুমাবো আমি। আপনার ভার্সিটি কেমন চলে? ভালো, বাট আমি তোমার কোনো পরিচয় জানি না। আর তোমার সাথে কথা বললে তোমাকে দেখার আগ্রহ বেড়ে যায়। প্লিজ তুমি দেখা দাও। বললাম না, দেখা হবে একদিন, বাট সেদিন তোমার আমাকে চিনে নিতে হবে। আর আমি সব সময় আমার চোখে চোখে রাখি তোমাকে, কিন্তু তুমি কখনো আমায় খুঁজে দেখলে না। খুঁজে দেখলে অবশ্যই পেতে,
জানি না, যেদিন খুঁজে পাবে সেদিন কি হবে। খুঁজি নাই, বাট খুঁজে দেখতে হলে কিছু না কিছু দরকার হয়। আমি তো তোমার সম্পর্কে কিছুই জানি না, কিভাবে খুঁজবো? ওকে, তোমাকে খুঁজতে হবে না, ঘুমাও এখন, বাই। এই বলে কলটা কেটে দিল। আমি কল দিলাম, বাট বন্ধ বলছে। কি আর করা যায়? আমিও মোবাইলটা চার্জে বসিয়ে শুয়ে পড়লাম আর ভাবতে থাকলাম, কে এই মেয়ে? আবার মোবাইলটাও বন্ধ করে রাখে, শুধু আমার সাথে কথা বলার সময় খুলে। কিভাবে তাকে খুঁজে পাবো? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি চলে আসলাম। আমি একা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখলাম কেউ একজন আমার সামনে এসে দাঁড়ালো। আমি দেখলাম একজন বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? আমার সামনে এসে দাঁড়ালেন কেন? হাই, আমি অরিশা। আমি আদি। আপনাকে দেখলাম যে একা একা বসে আছেন, তাই গল্প করতে চলে এলাম। আমার গল্প করতে ভালো লাগে না, আমি একা থাকতে চাই। আর আপনার এর আগে কখনো দেখিনি। আমি ইউনিভার্সিটির কোনো ছাত্রী না, আমি এখানে একটা কাজে এসেছি। ও আচ্ছা। দেখলাম গেট দিয়ে লিজা আসছে। আমাকে আবার ওর সাথে দেখলে কি থেকে কি করে ফেলায়। তার থেকে ভালো আমি এখান থেকে চলে যাই। আপনি থাকেন, আমি যাই। আরে না না, আমারও একা থাকতে ভালো লাগে না, আপনি থাকলে আমারও সময়টা ভালো কাটবে। তাছাড়া আপনার ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি। দেখেন, আমি মেয়েদের সাথে এমনিতেই কম কথা বলি। আর এইটা ভার্সিটি, এখানে আরো অনেক মানুষ আছে। তাদের সাথে গিয়ে বসে গল্প করেন, তাতে আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আরে আপনি কি ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, সমস্যা নেই কোনো। আপনার সমস্যা না থাকতে পারে, বাট আমার সমস্যা আছে। দেখলাম লিজা আমাদের দিকে তাকিয়ে আছে, তাই আমি ওই জায়গা থেকে সরে গেলাম, গিয়ে অন্য এক জায়গায় দাঁড়ালাম। তখনই মোবাইলটা বাজা শুরু করলো। বের করে দেখি মেঘকন্যা কল দিয়েছে। আমি রিসিভ করলাম। কেমন আছো আদি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কই আছো? ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি, আব্বুকে বলছি আমাকে এসে নিয়ে যেতে। ও আচ্ছা আদি, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? জানি না, বাট তুমি কল দিলে আমার কথা বলতে ইচ্ছে করে। তুমি কল দিলে আমার মন ভালো হয়ে যায়। তোমাকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। এটাকে যদি ভালোবাসা বলে, তাহলে আমি তোমাকে ভালোবাসি। আমি কিন্তু অনেক কালো, আমাকে দেখলে তোমার পছন্দ হবে না। ভালোবাসা সাদা কালো দিয়ে হয় না, ভালোবাসা মন থেকে আসে। তুমি যেমনই হও না কেন, আমার আপত্তি নেই। আমি যদি বলি এখন আমাকে বিয়ে করতে, তুমি কি পারবে আমাকে বিয়ে করতে? এখনই এই অবস্থা, এখনো পড়াশোনা অনেক বাকি। আর কিছুদিন সময় দেওয়া যাবে? হাতে সময় নেই, তাই বলছি যদি পারো তাহলে বলো, না হলে একেবারের জন্য বিদায়। তুমি কান্না করছো কেন? আচ্ছা কান্না থামাও, করবো বিয়ে এক্ষুনি। তুমি ভেবে চিনতে বলছো তো? সব চিন্তা ভাবনা করে বলছি। কবে বিয়ে করব আমরা? জাস্ট ওয়েটিং। কিছুক্ষণ পর আমার কাছে একটা গাড়ি আসলো, আর গাড়ি থেকে নেমে এলো একটা ছেলে। ছেলেটা সোজা আমার কাছে এসে দাঁড়ালো। তারপর আমার আর কিছু মনে নেই, আস্তে আস্তে ঘুমের দেশে চলে গেলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি চেয়ে দেখি আমি একটা অন্ধকার রুমে শুয়ে আছি। আমি এদিক ওদিক তাকাই, বাট অন্ধকার থাকার জন্য কোনো কিছু বোঝা যাচ্ছে না। এবার আমি জোরে জোরে চিল্লাতে থাকলাম। কেউ একজন রুমে আসলো, আমি বুঝতে পারলাম। এসে লাইট জ্বালালো। আমি দেখলাম আরে এটা তো সেই ছেলে। আমি সাথে সাথে ছেলেটার কলার ধরে বলতে থাকি, তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? আজকে তোমার বিয়ে হবে, তাই এখানে ধরে আনছি। আর এই নাও, খাবার খেয়ে নাও। তোমার মনে হয় অনেক ক্ষুধা লাগছে। আর আমি গেলাম। ছেলেটা এটা বলে চলে গেল। খাবারগুলো কি করবো? আবার এদিকে আমার ক্ষুধাও লাগছে, অন্যদিকে মেঘকন্যাকে কথাও দিয়েছি, সেটার কি হবে? এদিকে আমার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করেছে। যাই হোক, আগে খেয়ে নেই, পরে ভেবে নিবনি। তারপর ঢাকনাটা সরালাম, তারপর খাবারের প্লেটটা হাতে নিলাম। দেখলাম বিরিয়ানি। বিরিয়ানি দেখে তো মনে হয় ক্ষুধা আরো বেড়ে গেল। হাত মুখ না ধুয়ে খাওয়া শুরু করলাম। 2 মিনিটে শেষ করে আবার ডাকাডাকি শুরু করলাম। আবার সেই ছেলেটা আসলো, বললাম আর 1 প্লেট বিরিয়ানি নিয়ে আসো। ছেলেটা প্লেটটা নিয়ে চলে গেল। একটু পর আবারও প্লেট ভরে বিরিয়ানি নিয়ে আসলো, এনে আমার হাতে দিল। আমি তাড়াতাড়ি করে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষে পানি খেয়ে হাত ধুয়ে নিলাম। আবারও ছেলেটাকে ডাক দিলাম প্লেট গ্লাসগুলো নিয়ে যেতে। ছেলেটা এসে আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলে এইগুলো পরে নিতে। আমি মানা করলাম। ছেলেটার সাথে সাথে হাত দিয়ে পিছন থেকে কি জানি বের করবে। তখন বললাম আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। ছেলেটা বলে ভয় না, দেখ এটা কি। হাতের দিকে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেলাম, কারণ ছেলেটা একটা পিস্তল বের করেছে। সেই পিস্তল দেখে আমাকে বাধ্য করে কাপড়গুলো পরতে।
আমি বললাম, ভাই আমি আমার মায়ের একমাত্র ছেলে, আমার কিছু হলে আব্বু আম্মু বাঁচবে না। তার থেকে ভালো তুই আমার কাছ থেকে টাকা লাগলে নে, তারপরে এই পিস্তলটা সরা ভাই। পিস্তল আমি নামিয়ে নিমো, বাট কাপড়গুলো তুই পরে নে, তারপর তোকে ছেড়ে দিমো। ভাই পরে আপনারা বিপদে পড়বেন, আমি কে সেটা তুমি জানো না, আব্বু হয়তো তখন পুলিশকে জানিয়ে দিয়েছে। চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। আর তোর সাথে অনেক ভালো ব্যবহার করছি, এখন যদি রাগ উঠাস তাহলে কিন্তু পিস্তলের বুলেটগুলো বের হয়ে যাবে। তাই ভাই আপনি মাথা ঠান্ডা রাখেন, আমি পরে নিচ্ছি। এটা বলে ছোট বাচ্চাদের মতো চুপচাপ কাপড়গুলো পরে নিলাম। তারপর ছেলেটা বলে, আমার সাথে আয়। আর একটা কথা, যখন যা বলবো তখন তাই করবি, না হলে কিন্তু তুই সেখানেই শেষ হয়ে যাবি। আমি কেন, আমার বাপও করবে। তুমি আমার সামনে থেকে পিস্তলটা সরাও ভাই। তোর বাপের করতে হবে না, শুধু তুই করলেই হবে। বলে ছেলেটার সাথে আমি যেতে থাকলাম। ছেলেটা আমাকে একটা গাড়িতে তুললো। গাড়ির ভিতরে আরো 2টা ছেলে ছিল, আমাকে 2টা ছেলের মাঝখানে বসালো, আর গাড়িটা চলতে থাকলো। হঠাৎ করে একটা কাজী অফিসের সামনে গাড়িটা থামালো, আমাকে নামিয়ে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল। দেখলাম একটা মেয়ে বসে আছে। আমি বললাম, এই মেয়েকে আর আমাকে এখানে কেন আনছে? আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। তোকে না বললাম চুপ থাকতে? আর কাজী সাহেব যা বলবে তাই করবি, তা না হলে। ওকে ভাই, তাই করব। কাজী সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলো। আমার নাম ও বাবার নাম জানতে চাইলো। আমি আমার ও বাবার নাম বললাম। তারপর মেয়ের নাম ও বাবার নাম জানতে চাইলো। মেয়ের নাম বললো আরিশা, ও বাবার নাম বলল। মেয়ের নামটা শুনে একটু অবাক হলাম। একটু ভালো করে তাকিয়ে দেখি, আরে এই তো সকালের ওই মেয়েটা যাকে সকালে ভার্সিটিতে দেখেছি। মনে মনে খুব রাগ হলো। কাজী সাহেব আমার বিয়েটা শেষ করলো, আর আমাদের দাম্পত্য জীবনে যেন সুখের হয় তার জন্য দোয়া করলো। পিছন থেকে আমাকে একজন ধাক্কা মেরে চোখের ইশারায় বলল আমি যেন মোনাজাত ধরি। কি আর করার, বাধ্য ছেলের মতো মোনাজাত ধরলাম। কাজী সাহেব মোনাজাত শেষ করলো। সাথে সাথে একটা ছেলে মিষ্টি নিয়ে আসলো, আর কাজী সাহেবকে 5000 টাকা দেওয়া হলো। তারপর সেখান থেকে বাইরে আনা হলো। আমাকে গাড়িতে তুলে আমার পাশে আরিশাকেও বসিয়ে দিল। তারপরে এক এক করে আরো 3 জন গাড়িতে উঠলো। গাড়িটা গিয়ে একটা বাড়ির সামনে থামলো। আমাকে নিয়ে একটা রুমে ঢুকিয়ে দিল। ও বাইরে থেকে দরজা বন্ধ করে রাখলো। আমার আর ভালো লাগছে না। এই মেয়ে আরিশা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আর এদিকে আমাকে না পেয়ে আব্বু আম্মু কি অবস্থায় আছে তা একমাত্র আল্লাহ জানে। এর মধ্যে আরিশা আসলো। কি ভাবছেন আপনি? আমার আগে শরীরটা কটমট করছে। আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন, আমার জীবনটা শেষ করে দিয়েছেন। কি করেছি আমি? হ্যাঁ, আপনার কথাটা শুনলে আমার রাগ ওঠে। এইভাবে কেউ কাউকে জোর করে বিয়ে করে? তাড়াতাড়ি আমার ফোনটা এনে দেন। আব্বু আম্মু মনে হয় আমাকে না পেয়ে পুলিশকে জানিয়ে দিয়েছে। প্লিজ এনে দেন ফোনটা। এই নিন আপনার ফোন। রাগের বসে গিয়ে জোরে আরিশার গালে একটা থাপ্পড় মারি আর বলি আমার কাছ থেকে দূরে থাকবেন। ফোনটা হাতে নিয়ে দেখি আব্বু অনেকগুলো কল দিয়েছে। আমি আব্বুকে কল দিলাম, আব্বু রিসিভ করলো। আদি, তুই কই চলে গেলি? তোকে কতগুলো কল দিচ্ছি, কই আসছিস বাবা? আমাকে বল, আমি আসছি, পুলিশকে জানিয়েছি। আব্বু ফোনটা সাইলেন্ট ছিল, আর আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আসছি, কালকে আসবো। আব্বু টেনশন করো না। আব্বু আম্মুকে বললাম এখন ঘুমাবো বলে আমি কলটা কেটে দিলাম। আমি খাটের কাছে গেলাম, তখন আরিশা বলে, সরি, আসলে আমি আরিশাকে থামিয়ে দিলাম আর বললাম আপনি আর কোনো কথা বলবেন না, যান ওই পাশে গিয়ে ঘুমান। আমি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। টেনশনে ঘুমও আসছে না। আর ওই দিকে যাকে আমি বিয়ে করলাম তাকে এখনো দেখি নাই। মেঘকন্যাকে কি বলবো? যদি সে আমাকে কল দিয়ে বলে আমাকে বিয়ে করতে, আল্লাহ ভালো জানে। ভোরবেলা আমি এখান থেকে পালাম। এইসব চিন্তা ভাবনা করতে করতে আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুমটাও ভেঙে গেল। দেখলাম মেয়েটা আমার বুকের উপর ঘুমাচ্ছে, আর তার চুলগুলো মুখের উপর পড়ে আছে। আমি আস্তে আস্তে করে তার মুখের উপরে থাকা চুলগুলো সরালাম। আর তাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ এত সুন্দর এত মায়াবী চেহারার মেয়েকে আমি বিয়ে করেছি সেটা আমি নিজেও জানি না। তার দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগছে। মোবাইলটা বের করে কয়েকটা পিক তুললাম। আস্তে আস্তে করে তাকে একপাশে রেখে মোবাইলটা নিয়ে আমি বাথরুমে গেলাম। গিয়ে মেঘকন্যাকে কল দিলাম। রিং হচ্ছে বাট রিসিভ হচ্ছে না। আবার দিলাম, কিন্তু না, রিসিভ করেন। বাথরুম থেকে বের হয়ে আবার কল দিলাম। দেখলাম আমি যেই রুমে আছি সেই রুমে একটা মোবাইল বাজিতেছে। তাই সেটাকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে খাটের কাছে চলে আসলাম। খেয়াল করলাম যে খাটে যে বালিশ আছে তার নিচে মোবাইলটা বাজিতেছে। তাই বালিশটা সরিয়ে মোবাইলটা হাতে নিলাম।
মোবাইলটা হাতে নিয়ে দেখি এ কি, এটা তো আমার নাম্বার। শিওর হবার জন্য আবারও কল দিলাম, না ঠিকই তো আছে। তার মানে কি মেঘকন্যা আমার সাথে গেমস খেলছে? তাহলে আরিশাই হচ্ছে মেঘকন্যা। আচ্ছা, আমি মোবাইলটা রেখে আরিশাকে নিচে থেকে উপরে তুলে দিলাম আর আমি বারান্দায় চলে গেলাম। কিছুক্ষণ পর আরিশার ঘুম ভেঙে গেল আর আমাকে না দেখতে পেয়ে সে বাথরুমে চলে গেল। ওইখানে না দেখতে পেয়ে এবার সে জোরে জোরে কাঁদতে থাকলো আমার নাম নিয়ে। আমি বারান্দা থেকে দৌড়ে তার সামনে আসলাম। সে আমাকে দেখে জড়িয়ে ধরে আর বলে, কই চলে গেছিলা তুমি? আমি তো বারান্দায় ছিলাম, বারান্দাটা কত সুন্দর। আমি মনে করেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো। চলে যেতাম, বাট কি? আমাকে এইভাবে ধরে এনে কেন বিয়ে করলে? এছাড়া আর কোনো উপায় ছিল না। তোমাকে যদি বিয়ে না করতাম তাহলে গতকাল রাতে আমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যেত। আমি পালিয়ে চলে এসেছি। এটা আমার এক ফ্রেন্ডের বাসা, আর তোমাকে আমার পছন্দ হয়েছে তাই তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। আর ফ্রেন্ডরা হেল্প করেছে বলে তোমাকে আমি বিয়ে করতে পেরেছি। সরি। বুঝেছি, বাট তোমাকে আমি কি নামে ডাকবো? কেন? আরিশা বলে ডাকবা। ওকে, তাই ডাকবো। এখন কি করবা তুমি? আমি তো বাসায় জানাইনি যে আমি বিয়ে করে ফেলেছি। তোমাকে বাসায়ও নিয়ে যেতে পারবো না আমি। আরিশা তখন বলল, সমস্যা নেই, আমি না হয় এখানেই থাকবো। তুমি গিয়ে তোমার বাসার লোকজনকে রাজি করাও, তারপর না হয় আমাকে নিয়ে যেও এখান থেকে। না, তোমাকে আমি এখান থেকে নিয়ে যাবো আমার এক বেস্ট ফ্রেন্ডের বাসায়। তুমি ওখানে থাকবা আর আমি খুব তাড়াতাড়ি তোমাকে আমার বাসায় নিয়ে যাবো। ওকে, তুমি যা ভালো মনে করো। আর তোমাদের পরিবারে কে কে আছে? তখন আরিশা বলল, বাসায় আব্বু আম্মু আছে। আব্বু ব্যবসার কাজে বেশিরভাগ সময় বিদেশে থাকে, আর আমাকে আমাদের ম্যানেজারের ছেলের সাথে বিয়ে দিতে চাইছিল, তাই তো বাসা থেকে পালাইছি। ও আচ্ছা, আমাকে তুমি এইটা বলো যে আমাকে তুমি কিভাবে চিনলে? আমি তো তোমাকে কখনো দেখি নাই। ওকে আচ্ছা, পরে শুনো। এখন তোমার কাপড় গুছিয়ে নাও, নাস্তা আমরা বাইরে করবো। বলে আরিশাকে রেডি হতে বললাম। আমি বাইরে গিয়ে একটা গাড়ি থামালাম। রুমে এসে দেখি আরিশা রেডি। আমি আরিশাকে বললাম, চলো তোমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। আরিশা বলে, ওরা তো রাতেই চলে গেছে, আমি ওদের ফোন করে বলে দিয়েছি। ওকে, তাহলে চলো। বলে আরিশাকে নিয়ে বাইরে চলে আসলাম আর গাড়িতে উঠে বসলাম। আর গাড়িটা একটা ভালো রেস্টুরেন্টে থামাতে বললাম। গাড়িটা গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে থামলো। আমরা নেমে গিয়ে নাস্তা করে আবার গাড়িতে চলে আসলাম আর গাড়ি নিয়ে সোজা জান্নাতুলের বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে জান্নাতুলকে কল দিলাম। জান্নাতুল এসে আমাদেরকে বাসায় নিয়ে গেল আর জান্নাতুলকে সবকিছু বললাম। জান্নাতুল বলল, কোনো চিন্তা করিস না, তুই বাসায় যা আগে। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু সোফায় বসে আছে, সাথে আব্বু। আমি গিয়ে তাদের সামনে দাঁড়ালাম। তখন আম্মু আমাকে দেখে হাউ মাউ করে কেঁদে দিল। আমি আম্মুকে সোফায় বসালাম আর আম্মুর পায়ে পড়ে গেলাম আর আম্মুর কাছে ক্ষমা চাইলাম। আম্মু বলল, কি হয়েছে বাবা, তুই ক্ষমা কেন চাচ্ছিস আমাদের কাছে, বল তুই? আম্মু, আব্বু, গতকাল রাতে আমি বিয়ে করে ফেলেছি। আমি একটা মেয়েকে পছন্দ করতাম, তাকে বিয়ে করেছি। কি? আমাদেরকে একটিবার বলার প্রয়োজন মনে করিস না তুই? না আম্মু, আমাকে ভুল বোঝো না। কাল সন্ধ্যার সময় থেকে আমাকে একটা জায়গায় ডাকছে। আমি যখন যাই তখন সে বলে সে নাকি বাসা থেকে পালিয়ে আসছে। তার আব্বু আম্মু তাকে জোর করে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিতে চাইছিল, আর সে আমাকে ভালোবাসতো দেখে বিয়ে করেনি, আমার কাছে পালিয়ে চলে আসছে, তাই আমি তাকে বিয়ে করে ফেলেছি। এখন মেয়েটা কোথায়? আরে কি বলে, মেয়ে না বৌমা বলো? কই এখন আমার বৌমা? তাকে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় রেখে আসছি। তোমরা যদি তাকে মেনে না নাও, যদি অপমান করো, সেই ভয়ে। বিয়ে করার সময় ভয় করেনি তোর, এখন বাসায় নিয়ে আসতে ভয় করে? যা গিয়ে নতুন বৌমাকে নিয়ে আয়, আমরা বৌমাকে দেখবো যার জন্য তুই আমাদের না জানিয়ে বিয়ে করছিস। ওকে আম্মু। বলে গাড়ির চাবিটা নিয়ে চলে আসলাম জান্নাতুলের বাসায়। এসে আরিশাকে গাড়িতে তুলে আমি গাড়ি চালিয়ে আমার বাসায় চলে আসলাম। আরিশাকে গাড়ি থেকে নামালাম। এখানে কেন এনেছো? আর এটা কার বাসা আদি? কেন, এটা আমার বাসা। ভিতরে আব্বু আম্মু ও মারিয়া আছে, চলো ভিতরে যাই। চলো। আমি আরিশাকে নিয়ে ভিতরে গেলাম। দেখলাম আব্বু আম্মু ও মারিয়া সোফায় বসে আছে। মারিয়া আমাকে দেখে আব্বু আম্মুকে বলল, দেখো ভাইয়া এসেছে ভাবিকে নিয়ে। তখন আব্বু আম্মু আমাদের কাছে আসে। আম্মু আরিশাকে দেখে বলে, মাশাআল্লাহ, আমার বৌমা তো অনেক লক্ষ্মী, বাট তোমাকে মনে হয় আমি চিনি। জি আন্টি, আমি আপনার বান্ধবীর মেয়ে। আমি তো রীতিমতো অবাক। ওই দিন তোমাকে আমি প্রথম দেখেছি আর প্রথম থেকেই তোমাকে আমার ভালো লাগে। বান্ধবীকে বলবো বলবো মনে করেছিলাম,
যে আমার আদির জন্য তোকে চাইতাম, বাট আল্লাহ তোমাকে মিলিয়ে দিয়েছে আমার আদির জন্য। মারিয়া, তুই আরিশাকে নিয়ে তোর রুমে যা। ওকে আম্মু। মারিয়া আরিশাকে নিয়ে রুমে গেল, আমিও পিছে পিছে গেলাম। মারিয়া তার রুমে গেল, আমিও গেলাম। বাট মারিয়াকে আমি রুম থেকে চলে যেতে বললাম, তখন মারিয়া বলে, যাবো না আমি, আম্মু বলেছে ভাবি আমার সাথে আমার রুমে থাকবে, তাছাড়া রুমটা আমার, আমি যাবো না। পাকনামি না করে এখন যা, আরিশার সাথে আমার কথা আছে, তুই বরং নিচে গিয়ে আম্মুর কাজে সাহায্য কর। এটা বলে মারিয়াকে নিচে পাঠিয়ে দিলাম। মিস্টার আদি, আপনি কি বলবেন সেটা আমি জানি। জানো তাহলে বলো, আমি কি জানতে চাইছি। এই যে আমি তোমাকে আগে থেকে চিনি, তোমার আম্মু আমাকে আগে থেকে চিনে, কিন্তু আমি সেটা তোমায় বলিনি, এটাই জানতে চাইছো তাই না? বলে জড়িয়ে ধরলাম আর বললাম, আগে কেন বলো নাই? বললে তো আরো আগে মেঘকন্যাকে আমি বউ বানিয়ে নিতাম। মেঘকন্যা? সেটা আবার কে? হ্যাঁ হ্যাঁ ডিয়ার, আমি সব জেনে গেছি, আর জেনে গেছি বলেই তোমাকে আমি বউ হিসেবে মেনে নিচ্ছি। আর সরি ডিয়ার, রাতে তোমাকে একটা চর মেরেছি। আরে সরি বলতে হবে না ডিয়ার। আচ্ছা আরিশা, গতকাল রাতে তুমি কেন বললা না তুমি মেঘকন্যা? বললে তো এত খারাপ ব্যবহার করতাম না। আচ্ছা আরিশা, আম্মু যদি বলে নাস্তা করতে, তাহলে কেন বললা না যে আমরা বাইরের থেকে নাস্তা করে এসেছি? যদি নাস্তা দেয় তাহলে হালকা কিছু খেয়ে নিও। আচ্ছা, আমি আমার রুমে গেলাম, তুমি ফ্রেশ হও। আরিশার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে দিলাম। তারপর আমি আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে বিছানায় শুইলাম, তখনই আম্মুর ডাক পড়লো। আমি নিচে গেলাম। আম্মু আমার হাতে একটা বাজারের ব্যাগ ও লিস্ট ধরিয়ে দিয়ে বলল, আদি, এই নে টাকা, বাজারের লিস্টের ব্যাগ। আমি কোনো কথা না বলে বাজারে গেলাম, লিস্ট অনুযায়ী বাজার করে নিয়ে আসলাম। আমার ছেলে তো খুব সুন্দর বাজার করতে পারে। গুড, এখন থেকে সবসময় তুই বাজার করবি। হ্যাঁ, আম্মু কি বলে? আমি পারবো না, আমার ভার্সিটি আছে, আমাকে ভার্সিটিতে যেতে হবে। আর বিয়ে করেছি বলে কি আমাকে সবকিছু করতে হবে নাকি? আমি পারবো না বাজার করতে। গোসল করতে হবে, আমার সারা শরীর থেকে পচা ঘামের গন্ধ বের হয়েছে। আরে আরে, আমার ছেলেদের কি রেগে যাচ্ছে? আচ্ছা তুই যা, ফ্রেশ হ, আর তোর বউকে ওপরে নিয়ে যা। না আম্মু, আমি এখানেই থাকি, সমস্যা নেই। না, তুই হলি আমার মেয়ে। মারিয়া যেমন আমার মেয়ে, তেমন তুইও আমার মেয়ে। যা, তুই ওপরে গিয়ে একটু আরাম কর। জি আম্মু। আমি উপরে চলে গেলাম। আরিশাকে পিছন থেকে মারিয়া বলে, ভাইয়া ভাবিকে সোজা আমার রুমে নিয়ে আসো। কে শুনে কার কথা, আমি আমার রুমে নিয়ে গেলাম আর দরজাটা বন্ধ করে দিলাম। কি হলো, দরজাটা বন্ধ করলে কেন? জানো না, কাল রাতে যা হয় নাই তা আজ এখন হবে, জানো? কি? না না, পরীক্ষা আগে, তার আগে কোনো কিছু সম্ভব না। চান্স একবার ছিল, বাট সেটা তুমি কাজে লাগাতে পারোনি। সো আমি কোনো কিছু মানি না, আমি আমার অধিকার চাই। কুত্তা, কাল রাতে কই ছিল তোর অধিকার? তখন আমার মুখটা দেখলে তোর রাগ উঠে যায় তাই না? আমাকে তো তুই কাল রাতে একটা চড়ও দিয়েছিস, এখনো আমার গলটা ব্যথা করছে। সরি, আগে যদি বলতা তুমি মেঘকন্যা, তাহলে কি আমি এমন করতাম? থাক, লাগবে না আদর তোমার। আমি লুঙ্গি নিয়ে বাথরুমে চলে যাচ্ছি, তখনই আরিশা বলে, এই শোনো। এটা বলে আমার হাত ধরে আমার কাছে চলে আসলো আরিশা। কি? বলতে বলতে আমার মুখের সামনে চলে আসলো আরিশা। হার্টবিটের আওয়াজটা মনে হয় আমি শুনতে পাচ্ছি। কিছুক্ষণ আরিশার দিকে তাকিয়েছিলাম। আমি আরিশার গোলাপি ঠোঁট দুইটা আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম। আরিশা ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, বাট আমি সব চেষ্টা ব্যর্থ করে দিলাম। কিছুক্ষণ পরে যখন ছাড়লাম, তখন আরিশা হাঁপাতে থাকে আর বলে, কুত্তা, হাতি, বান্দর, হনুমান, তুই কি আমাকে মেরে ফেলবি নাকি? আর একটু হলে তো আমি উপরে চলে যেতাম। বললেই হলো, আমি কি তোমাকে উপরে যেতে দিতাম? কেন? যদি মালাকুল মউত আসতো তখন কি করতা তুমি? তখন যদি তোমাকে নিয়ে যেতে চায়, তাহলে বলতাম আমাকেও তোমার সাথে করে নিয়ে যেতে। বাঁচতে হলে দুইজন একসাথে বাঁচবো, আর মরতে হলে দুইজন একসাথে মরবো। সত্যি কথা তো, নাকি আমাকে খুশি করার জন্য বলছো? তোমার কি তাই মনে হয় আমি মিথ্যা বলছি? না, সত্যি বলছো। এখন যাও, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো। আমি যাচ্ছি। আরিশার কপালে একটা চুমু দিয়ে বাথরুমে চলে গেলাম। 10 মিনিট পর বাথরুম থেকে বের হয়ে দেখি আমার আগোছালো বিছানাটা আরিশা সুন্দর করে গুছিয়ে রেখেছে। এই রুমটা গরুর ঘরের মতো বানিয়ে রেখেছো, কেন রেখেছো? হ্যাঁ, আমি গুছিয়ে রাখি তো, বাট নিজে নিজে কেমন করে জানি অগোছালো হয়ে যায়। বুঝেছি কেমন গুছাও তুমি। এখন তুমি ঘুমাও, আমি গেলাম।
আরে আরে কই যাও তুমি? চলো একসাথে ঘুমাই। জি না, আম্মু ওই সময় কি বলেছে মনে নেই। আর কিছুদিন অপেক্ষা করো, তারপর একসাথে ঘুমাবো, কেমন? ওকে, বাট মাঝে মাঝে আমাকে এসে একটু আদর করে যাবা, কেমন? পারবো না। আমার অনেক ঘুম পাচ্ছে, তাই বিছানায় শুয়ে পড়লাম আর ঘুমিয়ে গেলাম। যখন আমার ঘুম ভাঙলো তখন দেখলাম আরিশা অনেক রেগে আছে। কি ব্যাপার, এরকম বাংলার পেঁচার মতো মুখ করে রেখেছো কেন? কি হয়েছে? কুত্তা শিয়াল, তোকে সে কখন থেকে ডাকছি, তোর কোনো খবরই নাই। আম্মু এসেছে, আমাকে ডাকছে। এখন যদি আম্মু আমাকে নিয়ে যায়? আচ্ছা দাঁড়াও, আমি আসছি। এটা বলে আমি আরিশাকে নিয়ে নিচে গেলাম। গিয়ে দেখি একটা ভদ্র মহিলা ও একজন ভদ্রলোক বসে আছে। এটাই হবে আরিশার বাবা মা। তখন আম্মু বলে, আদি, এনারাই হলো আরিশার বাবা মা। আমি তাদের সালাম দিলাম আর তারাও সালামের উত্তর দিল। আর আরিশার আম্মু বলতে থাকলো, আরশি, তুই এমন একটা কাজ করে ফেললি, আমাদের একবারও জানালি না। জানালে তো তোর আব্বু আর অন্য কারোর সাথে বিয়ে ঠিক করতো না। সরি আম্মু, আমি আদিকে ভালোবাসি, আর তোমরা আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলেছো। তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি। তোকে জিজ্ঞাসা করে তোর বিয়ে ঠিক করতে হবে। এখন চল আমার সাথে, তুই আদিকে ডিভোর্স দিয়ে দিবি আর আমার পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি। আরিশার হাতটা ধরে আমার পিছনে নিয়ে বললাম, আপনার মনে হয় মাথায় সমস্যা আছে। আপনি বাবা হয় আপনার মেয়েকে বলেন ডিভোর্স দিতে? কেমন বাবা আপনি? এই ছেলে, আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার মেয়ের সাথে কথা বলছি। আগে ছিল আপনার মেয়ে, কিন্তু এখন আর সে আপনার মেয়ে না, এখন সে আমার স্ত্রী। তুমি মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে এমন ব্যবহার করছো কেন? তুমি চুপ করো, আমি যাকে কথা দিচ্ছি তার কি হবে? তুমি তোমার কথা রাখার জন্য তোমার মেয়ের জীবনটা শেষ করে দিবে আব্বু? তুই কি বলছিস? তোর জীবন তো সামনে শুরু। তুই আদিকে ডিভোর্স দিয়ে আমাদের সাথে চলে আয়। আচ্ছা আব্বু, তুমি কি এখন আম্মুকে ডিভোর্স দিতে পারবে বলো? আশি, তুই কি বলছিস? উনি তোর মা হয়, মা। তুমি পারবে না মাকে ডিভোর্স দিতে? আমি তো তোমাদেরই সন্তান, তাহলে আমি কি করে পারি নিজের স্বামীকে ডিভোর্স দিতে? তার মানে তুই ডিভোর্স দিবি না? এর জন্য বুঝি তোকে এত আদর দিয়ে বড় করেছি। আব্বু, তুমি চাও আমি আদিকে ডিভোর্স দিয়ে দিই, বাট আমি তো একা না। আমি একা হলে ডিভোর্স দিয়ে দিতাম। তাহলে আর কে আছে তোর সাথে? আমার পেটে আদির সন্তান, তার কি হবে? কি এখন কি করবার? মেয়েকে ডিভোর্স করাবা? চলো এখন এখান থেকে। আমার মাথাটা গরম হয়ে গেছে, আমি কিছু করে ফেলার আগে এখান থেকে চলে যেতে চাই। আর যাওয়ার সময় আমার কানের কাছে এসে বলে গেল, তোকে আমি ছাড়ব না, এটা বলে চলে গেল। আব্বু আম্মু আরিশার কাছে এসে অনেক খুশি যে আমাকে ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এত বড় খুশির খবর আমাদের আগে বলো নাই কেন, যে তোমার পেটে আমাদের নাতি নাতকা আছে? এই কথাটা আম্মু এসে বলে আরিশাকে। আর হ্যাঁ, তোমার বাবা তো অনেক রেগে আছে, হয়তো কিছু একটা করে বসবে। আরে না আম্মু, আব্বুকে আমি চিনি। রাগটা ওনার সীমিত সময়ের জন্য, দেখবেন বিকেলে বা কালকেই আসবে, আবার কলও দিবে। এদিকে আমি একটা চিন্তার মধ্যে আছি। আরিশা এটা কি বলে? হায় হায়, আমি তো গতকালের আগে ওকে কখনো দেখি নাই, তার সাথে তেমন কিছু করিও নাই যে তার পেটে বাচ্চা আসবে। শুধুমাত্র তাকে একটা কিস করেছি। কিস করলে কি বাচ্চা হয় সেটা তো আগে জানতাম না। আদি, আরিশাকে নিয়ে তোর রুমে যা। আমি আরিশাকে নিয়ে রুমে আসলাম। তোমার পেটে বাচ্চা মানে? বাচ্চা আসলো কোথা থেকে? আমি তো তোমাকে শুধু কিস করলাম, আর কিস করলে কি বাচ্চা চলে আসে? তাও কিস করেছি কিছুক্ষণ আগে। আরে গাধা, বলদ কোথাকার, বাচ্চা আসবে কোথা থেকে? হ্যাঁ, তখন তো এই নাটকটা না করলে আব্বু এসে তোমার কাছ থেকে আমাকে নিয়ে যেত। আর এই নাটকটা করেছি দেখে তোমার সাথে থাকতে দিয়েছে। কেন, তোমার ভালো লাগেনি? ওকে থাকো, আমি তাহলে নিচে গিয়ে বলে আসি বাচ্চার কথাটা মিথ্যে ছিল। তখন মিথ্যে বলেছি এই সম্পর্কটা বাঁচানোর জন্য। ঠিক আছে, বলে দিই সব। আরে আরে, কই যাও? আমি কি তোমাকে বলেছি নিচে গিয়ে সবাইকে সত্যিটা বলার জন্য? না, আমি নিচে গিয়ে সত্যি কথাটা বলে আসি আর আব্বুর সাথে চলে যাই। আচ্ছা যাও, সরি, হয়েছে এবার। ঠিক আছে, বাট আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। আচ্ছা বলো, কি করতে হবে? আমার না ওই সময় বাচ্চার কথা মুখ দিয়ে বের হয়ে গেছে, কিন্তু আমার এখন বেবি লাগবে। বাচ্চা এখন? আমি এখন বাচ্চা কই পাবো? কেন, তুই দিবি আমাকে বাচ্চা? এত তাড়াতাড়ি বাচ্চা আমি কি করে দেবো? ওভার টাইম করবি।
ওকে জানো, তোমার বাচ্চা লাগবে তো ইনশাল্লাহ তোমার একটা খুব কিউট বাচ্চা আসবে। এবার খুশি তো? চলো তাহলে। চলো চলো, দরজাটা বন্ধ করো, লাইটটা অফ করো। ব্যাস, দরজা লাইট বন্ধ। আমরা এখন বাচ্চা আনতে যাচ্ছি। আপনারা বরং এতক্ষণ একটু অন্য কোথাও থেকে ঘুরে আসুন, আমরা আবারও ফিরবো, তবে সাথে একটা বাচ্চা নিয়ে। গুড নাইট, ভালো থাকুন সকলে।